মহাখালী বাস টার্মিনাল এলাকার দূরপাল্লার বাস গেটলেক করে দেওয়ার পরে সুফল শীঘ্রই পাওয়া যাবে আশা করছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সকালে রাজধানীর আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে ট্রাফিক সচেতনতামূলক এক সেমিনারে তিনি জানান, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অবৈধ গাড়ি পার্কিং বন্ধে বিশেষ অভিযানে নামবে ডিএমপি। এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নগর পরিকল্পনাবিদ ডক্টর আদিল মোহাম্মদ খান। জনাব খান, আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করছি আপনি ভালো আছেন। ঢাকা শহরের ট্রাফিক বা পরিবহন ব্যবস্থা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। সার্বিকভাবে আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাই সেটা হচ্ছে যে একটি আধুনিক দেশের আধুনিক রাজধানীর গণপরিবহন ব্যবস্থা যেটা বাংলাদেশে আছে, সেখানকার ট্রাফিক ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা কি আপনার মনে হয় এক আধুনিক তো নয়, নিশ্চয়ই নয়। সেই আধুনিকতা যদি আনতে হয় তো প্রথম যে কাজ নজর দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সিগন্যাল ব্যবস্থা। বাংলাদেশের মোটামুটি সব রাস্তার সিগন্যাল ব্যবস্থা এখনও অ্যানালগ। তাহলে ওই দিকটা কেন নজর দেওয়া আসলে হচ্ছে না? আপনাকে ধন্যবাদ। আসলে ট্রাফিক ব্যবস্থাপনা আপনি যেটা বলছিলেন, ঢাকার মতো মেগা সিটির যে পরিমাণ ট্রাফিক ব্যবস্থাপনা, সিগন্যাল থেকে শুরু করে লেন ব্যবস্থাপনা এবং যেটা গাড়ির পার্কিং সিস্টেম, সব মিলেই ঢাকা আসলে এক ধরনের সড়কে অরাজকতা চলছে। তারই বহিঃপ্রকাশ হচ্ছে সড়কে যত মৃত্যু। এখন ট্রাফিক সিগন্যাল নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশে ঢাকা শহরে 2000 সালের শুরু থেকে কাজ করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টে এই ট্রাফিক সিগন্যাল নিয়ে 100 কোটি টাকার উপরে ব্যয় হয়েছে এবং অনেক রিপোর্ট তো বলছে যে আমরা ট্রাফিক সিগন্যাল তৈরি করেছি, সেটার ব্যবহারটা নিশ্চিত করতে পারিনি, অথচ আমাদের যে বিল, ইলেকট্রিসিটি বিল, সিগন্যাল বাবদ সেখানেই 100 কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে। তো এইভাবে যদি আমরা দেখি তাহলে ট্রাফিক সিগন্যালের যে পাইলটিং গুলো আমরা করেছিলাম সেগুলো পুরোপুরি ব্যর্থ। এই ব্যর্থতার দায়ভার কিন্তু মাল্টিফেরাস। এখানে আমাদের সিগন্যাল ব্যবস্থাপনা পুরো সড়ক জুড়ে করার যেমন চেষ্টা করা হয়নি, ব্যবস্থাপনা দায়িত্বে যারা ছিলেন তাদের টেকনিক্যালিটিস, পাশাপাশি ঢাকার যে সড়ক ব্যবস্থাপনায় যে সড়কে গাড়ির সংখ্যা নিয়ন্ত্রণ, লেন ব্যবস্থাপনা, এটা একটা একটার সাথে একটা ইন্টিগ্রেশন আছে। শুধুমাত্র ট্রাফিক সিগন্যাল আধুনিক করলেন আর সড়কে যত্রতত গাড়ি নামানো হলো, উঠানো হলো, আবার সিগন্যালের সামনে গিয়েই সে অরাজকতার সাথে গাড়ি চালাবে, এটা হয় না। এই জন্যই আসলে শুধু সিগন্যাল না, সিগন্যাল সহ পুরো সড়ককে আধুনিক একটা মেগা সিটি যেভাবে চলে আমরা বাইরের দেশে দেখি, এমনকি আমাদের দেশে তখন মেট্রো রেল এসেছে, এটা একটা আধুনিক গণপরিবহন ব্যবস্থাপনা, সেটা কিন্তু সোফার ভালোই চলছে। তাহলে আমরা মেট্রোকেও যদি উদাহরণ রাখি তাহলে আমরা বিশ্বাস করি ঢাকাতে ট্রাফিক সিগন্যাল সহ পুরো সড়ককে ঢেলে সাজানো, শৃঙ্খলিত করা এবং জনগণের নাগরিক আচরণ সবই করা সম্ভব যদি কর্তৃপক্ষ আন্তরিকভাবেই চায়। আমরা বলছিলাম যে মহাখালী থেকে যেসব বাস দূরপাল্লা বাস ছেড়ে যায় সেগুলো যেন কাকলির মোড় আসার আগ পর্যন্ত কোথাও না থামে বা সেখানে যাত্রী না তোলে। এই যে ছোট্ট একটা ব্যবস্থাপনা এবং এটা একটা সুফল পাওয়া যাবে বলেই সবাই বলছেন। তাহলে ঢাকার কোন এলাকায় যানবাহন থামতে পারবে বা কোথায় পার্কিং করা যাবে কি যাবে না, নির্দিষ্ট কিন্তু কোনো নিয়ম নেই। মোটামুটি ট্রাফিক ব্যবস্থাপনা চলে ইচ্ছা মতো বা খেয়াল খুশি মতো। এটাকে একটা আরও একটু আধুনিকায়ন করা কীভাবে সম্ভব? এবং যদি এই ট্রাফিক ম্যানেজমেন্টটা করা যায়, বলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে পার্কিং থাকে, তো খুবই স্বাভাবিক, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে তো একটা গাড়ি যাবেই, তো তাহলে তাদেরও তো একটা পার্কিংয়ের ব্যবস্থা করে দিতে হবে। সেই রকম ব্যবস্থা যদি না করা যায় এই যানজট তো দূর হবে না। সড়কগুলোতে যে আপনি বলছিলেন যে মহাখালী থেকে কাকলী বনানী পর্যন্ত গিয়ে যেন সে যাত্রী না তোলে, এবং সেই আশাবাদ আমরা চিন্তা করছি যে সেটা কাজ করবে। আসলে শুধু মহাখালী কেন, যত ধরনের ইন্টারসিটি বাস আছে সবগুলো বাসই তো আসলে ইন্টারসিটি, তাকে তো আসলে ইন্টারসিটি গাড়ির আসলে সেই অর্থে কোথাও যাত্রী তোলার কোনো সুযোগ নেই। এখন আমরা সবকিছুতে খণ্ডিত ভাবে দেখি। আমরা এখন ভাবছি মহাখালীর বাসগুলো গেট লক হবে, তাহলে আপনার যদি অন্য যে স্টেশন থেকে ইন্টারসিটি বাস হবে সেটা কি গেট লক হবে না? আসলে পুরো জিনিসটাকে আপনাকে চিন্তা করতে হবে। আন্তঃজেলা বাসগুলোকে আপনি কিভাবে চালাবেন, তার স্টপেজ গুলো কোথায় হবে, এবং সেখানে অবশ্যই তাকে আইন মেনে চলতে হবে। আমরা বিচ্ছিন্নভাবে একটা গাড়িকে ট্র্যাক না করে, এই গাড়ির মালিক আছেন, তাদের একটা পরিবহন ব্যবস্থাপনা আছে। আমরা যদি কোনো গাড়ি যদি আইনের ব্যত্যয় করে এবং সরকার নির্ধারিত জায়গার বাইরে গিয়ে সে যদি যাত্রী ওঠানামা করে, তাহলে পুরো সার্ভিসকেই আসলে কোয়েশ্চেন করা উচিত। বাইরের দেশে সেটাই হয়। এখন আপনি কি একটা গাড়ি, দুইটা গাড়ি, তার হেল্পারকে ধরে তো আপনি সমাধানটা পাবেন না। এই জন্যই পুরো ব্যবস্থাপনা এবং সকল ধরনের আন্তঃজেলা বাস সার্ভিস, শুধু ঢাকা না সারা বাংলাদেশেই যেন আন্তঃজেলা বাস সার্ভিসগুলো তার স্টপেজের বাইরে না যাত্রী ওঠানামা করাতে পারে, এই বিষয়ে নির্দেশনা প্রয়োজন। আর আরেকটা বিষয় ইম্পর্টেন্টলি আপনি বলছিলেন যে
আমাদের যে ভূমি ব্যবহারের সাথে আমাদের এই যে ট্রান্সপোর্টের যে সিনক্রোনাইজেশন, এটা একদমই নাই। কেউ চাইলেই কোনো ধরনের পার্কিং ব্যবস্থাপনা ছাড়া সে একটা স্কুল করতে পারছে, হাসপাতাল করতে পারছে। হাসপাতালের পার্কিংটাতে সে অন্য নন পার্কিং ইউজ করে, দেখা যাচ্ছে রাস্তার উপরে সে মাসোয়ারা দিয়ে সে পার্কিং এর ব্যবস্থা করে, পুলিশ বা অন্য অনেকের সাথে যোগ সাজস থাকে। জি। এই যে একটা সিস্টেম আমরা দাঁড় করিয়েছি, এই সিস্টেমের সাথে কিন্তু অন্যায়ভাবে বিভিন্ন ধরনের অর্থযোগের অনেক ধরনের ব্যক্তি আছেন, তারা সংযুক্ত। এগুলো গণমাধ্যম থেকে শুরু করে রাষ্ট্রের সকল পর্যায়ের লোকজন জানেন, কিন্তু কেউ কিন্তু ব্যবস্থা নেন না। ব্যবস্থা না নিলে যেটা হয়, তখন প্রত্যেকেই স্কুলের মালিক, হাসপাতালের মালিক, রেস্টুরেন্টের মালিক, সে ম্যানেজ করতে করতে তার একটা কালচার তৈরি করেছে। এখন যতক্ষণ আপনি এই ধরনের ম্যানেজ কালচার তৈরি করবেন, তখন ঢাকা শহরে যতই উন্নত ট্রাফিক সিগন্যাল তৈরি করেন, এটা আসলে পুরো নগর জুড়ে কোনো ধরনের ফল দিবে এখন না। বর্তমানে ঢাকা শহরে যে অবকাঠামো রয়েছে, যে পরিমাণ গাড়ি ঘোড়া চলাফেরা করে রাস্তায় সড়কে, আহ, সবার জন্য ন্যায়সঙ্গত পার্কিং এর অবকাঠামো করা সম্ভব হবে, বা সেক্ষেত্রে কি করা উচিত? আমাদের বর্তমান যে বাস্তবতা, এই বাস্তবতায় তো আসলে নগরের কেন্দ্রে আপনি অনেক পার্কিং স্পট তৈরি করতে পারবেন না। এবং সেটা তৈরি করার বিকল্প হিসেবে বাইরের দেশে এখানে করেছে কমিউনিটি ভিত্তিক পার্কিং ব্যবস্থাপনা আছে। জি। ডেজিগনেটেড পার্কিং স্পট থাকবে, মাল্টি স্টোরিক থাকবে, কিন্তু আপনি ডোর টু ডোর পার্কিং টাইপের জিনিস বিশ্বের অনেক নগর ত্যাগ করেছে, কেননা সেটা আসলে ব্যক্তিগত গাড়িকে উৎসাহিত করে। তো এখন এই পলিসির আপনার ইমপ্লিকেশন লাগবে। আমাদের বর্তমান যে বিশদ পরিকল্পনা, সেখানেও কমিউনিটি ভিত্তিক পার্কিং ব্যবস্থাপনার কথা বলা হয়েছে, জি। কিন্তু সেটা তো ইমপ্লাই করতে হবে। আর আপনি যদি ঢাকা শহরে রাস্তার উপরে সারাদিন 100 টাকার বিনিময়ে যদি পার্কিং রাখতে পারেন, বিশ্বে কোথাও এত সস্তা পার্কিং আর নেই। তাহলে এভাবে করলে আসলে আপনি গাড়ি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আর যেখানে একান্ত প্রয়োজনীয় সেখানে পার্কিং এর বিকল্প ব্যবস্থাও করতে হবে। তাহলে অন্তত তাকে আপনি আমাকে বলতে শেষ করতে পারবেন। হচ্ছে। অসংখ্য ধন্যবাদ জনাব আদিল মোহাম্মদ খান। আমরা ভবিষ্যতে হয়তো আপনার সাথে আবার কথা বলবো।